বউ তো ছাড়তেছে না, বউকে হয় আমার সাথে নিয়ে যাও, নাহলে তোমার যাওয়া বন্ধ। আজকে তোমার ব্যাগ লুকায় কাপ্তাই লেক, পাহাড়, নীল জল আর একদল প্রিয় মানুষ, এই তিনটা জিনিস একসাথে হলে ভ্রমণটা আর শুধু ভ্রমণ থাকে না, হয়ে যায় এমন কিছু স্মৃতি যেগুলো অনেক দিন মনে থাকে। আর এবার আমাদের ঠিকানাটাও ছিল একটু অন্যরকম। কাপ্তাই লেকের বুকে একটা হাউস বোট। 2 দিনের এই আয়োজনে ছিল বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়, লেকের পানিতে একসাথে গোসল, নতুন জায়গা ঘুরে দেখা, খাওয়া দাওয়া আর আড্ডা। আর ছিল কাপ্তাই লেকের চোখ জুড়িয়ে দেওয়া অসাধারণ সব দৃশ্য, হাসি, আনন্দ আর হই হুল্লোড়ে কেটে যাওয়া আমাদের এই 2 দিনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আমাদের কাপ্তাই লেক হাউস বোট অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম আবার চলে আসছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটি হবে হচ্ছে আমার রাঙামাটিতে, আর এই জন্য আমি এখন আছি আরামবাগে। আর এখান থেকে বাসে আমাদের আজকের যাত্রা শুরু হবে। আমাদের সাথে আরও আমি সহ আরও 19 জন, টোটাল 20 জনের আজকের যাত্রা। এর আগে কাপ্তাইতে আপনাদের দেখানো হয়েছিল কিভাবে বেড়ানো যাবে, কিন্তু এবার আমি দেখাবো হচ্ছে বোর্ডে কিভাবে আপনি ঘুরতে পারবেন। কাপ্তাই লেকের ভেতরে বোর্ডের যাত্রার অন্যতম একটা আকর্ষণীয় ব্লগ হতে পারে এটি আপনার জন্য। এখানে থাকবে সম্পূর্ণ তথ্য, কিভাবে যাচ্ছেন এবং থাকা খাওয়া সব তথ্য আপনাকে একটা ব্লগে সম্পূর্ণ ব্লগ দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সাথে থাকেন আর দেখতে থাকেন সামনে, আশা করি আপনাদের সকল তথ্য এখান থেকে পেয়ে যাবেন। ঢাকা থেকে এবার আমাদের গন্তব্য রাঙামাটি। রাঙামাটির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি সৌদিয়া বাসে। আমরা এবার যাচ্ছি নন এসি বাসে, আর জনপ্রতি বাসে ভাড়া পড়ছে 900 টাকা। চলুন দেখা যাক এই বাস জার্নি আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। তার ভাড়া এবং রাঙামাটি আসা যাওয়া এসি এবং নন এসি দুইটা বাসই তো আপনাদের? জি। দুইটা ভাড়া সম্পর্কে। আচ্ছা, আমাদের নন এসির ভাড়া হচ্ছে 900 টাকা। আর এসি সিল্কি যে এসি গাড়িটা আছে, এটা হচ্ছে 36 ফরমেশনের, যার কারণে এটার অনেকটা লেগ স্পেস পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের মার্সিডিজ বিজনেস ক্লাস। এটা ঢাকা চিটং, ঢাকা কক্সবাজার সার্ভিস দেয়। এটা ঢাকা চিটং এর ভাড়া হচ্ছে 1300 টাকা। হ্যাঁ, এটা অরিজিনাল মার্সিডিজ বেঞ্চ, এটা বাইরে থেকে ইম্পোর্ট করা। এটা ওই যে আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু মার্সিডিজ বেঞ্চ আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান মার্সিডিজ বেঞ্চ, আর এটা হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা, এটা নট ফর ইন্ডিয়ান। এটা ঢাকা চট্টগ্রামের ফেয়ার হচ্ছে 1300 টাকা, আর ঢাকা কক্সবাজারের ফেয়ার হচ্ছে 2000 টাকা। এটা দুইটাতেই মানে আমাদের এসি যে সার্ভিসগুলো আছে প্রত্যেকটাতেই লাঞ্চ ডিনার ফ্রি থাকে। আর নন এসি এটা আমাদের ঢাকা চিটংয়ের ভাড়া হচ্ছে 700, ঢাকা কক্সবাজার 1100। ইকোনমিক এসি গাড়িতে আমাদের ভাড়া হচ্ছে 1500 টাকা ঢাকা কক্সবাজার, আর ঢাকা বান্দরবান হচ্ছে 1300 টাকা। এছাড়া আমাদের ঢাকা কাপ্তাই, জি ঢাকা কাপ্তাই, ঢাকা রাঙামাটি, ঢাকা বান্দরবান, ঢাকা খাগড়াছড়ি, এদিকে উত্তরবঙ্গে হচ্ছে আপনাদের রংপুর, এদিকে বরিশাল, কুয়াকাটা, এবং চট্টগ্রাম থেকে আমাদের সরাসরি কলকাতা সার্ভিস চালু। আর এবারে ট্যুরে আমার সাথে আছে বরাবরের মতোই আমাদের বড় ভাই লুৎফুল্লাহ ভাই। লুৎফুল্লাহ ভাই, আপনি যে আমাদের সাথে যে ট্যুর দেন বা এই যে বেড়ান, এতে আপনার ফ্যামিলি বা এই কেউ কিছু বলে না? বউ তো ছাড়তেছে না, বউকে হয় আমার সাথে নিয়ে যাও, নাহলে তোমার যাওয়া বন্ধ। আজকে তোমার ব্যাগ লুকায় রাখছে। আসলে এই প্রবলেমটা বিবাহিত যারা আছে তাদের না, আমি মনে করি যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের বাড়িতে যে এই গৃহিণী আছে, সহধর্মিণী আছেন, উনারও তো মন মানসিকতা আছে এবং সৃষ্টি সেরা জায়গা দেখার দরকার আছে। এটা আমি মনে করি ওনাদেরকে সাথে নাকি পার্টিসিপেশন করার জন্য সুযোগ দেওয়া উচিত। আমাদের কাছে কিছু মেম্বার আছেন, ওনাদের বউ কি বেশি ঝগড়া করেন কিনা জানি না, যে কারণে ভয়ে ভয়ে ওনাদেরকে আনতে চাই না। এটাকে আমরা যদি সুযোগ পাই তাহলে একটা কনফারেন্সের মাধ্যমে তাদেরকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় তখন রাত 10:40। আমাদের রাঙামাটি যাত্রার সময় হয়ে গেছে, আর বাসটাও ঠিক সময় মতো চলে এলো। সবাই একে একে বাসে উঠে সিটে বসে পড়লাম। এরপর আল্লাহর নাম নিয়ে শুরু হলো আমাদের রাঙামাটি পথের যাত্রা। জানালা বাইরে তখনও ঢাকার ব্যস্ত শহর, আলো, গাড়ি আর মানুষের ছুটে চলা। আর আমরা সেই ব্যস্ততাকে পেছনে ফেলে ছুটে চলেছি একটু শান্ত সময়ের খোঁজে। গন্তব্য রাঙামাটি, আর শুরু হলো আমাদের নতুন এক ভ্রমণ গল্প।
এখন বাজে রাত 3:15 আর এখন আমাদের বাস এসে থামলো কুমিল্লা মিয়াবাড়িতে টাইম স্কয়ার হোটেলে। আর এখানেই আমাদের মধ্যাহ্ন বিরতি দেওয়া হলো। তবে অবশ্যই মধ্যাহ্ন বিরতিতে খাওয়ার আগে প্রত্যেকটা খাবারের দামই জেনে নেওয়া উচিত। সকালে ফজরের নামাজের জন্য আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। এ সময় সবাই নামাজ পড়ে আমরা আবার রওনা দিই। রাত পেরিয়ে যখন ভোরের আলো ফুটলো জানালার বাইরে, তখন এক অন্যরকম সৌন্দর্য। দুই পাশে সারি সারি গাছ, মাঝখানে পিচঢালা সুন্দর রাস্তা। প্রকৃতির এই দৃশ্য সবাইকে মুগ্ধ করছিল। রাঙামাটির পথের এই সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য রাঙামাটিতে। সারা জার্নি শেষে এখন আমরা চলে আসছি রাঙামাটি রিজার্ভ বাজারে। আর এখান থেকে আমাদের জাস্ট একটু সামনেই হেঁটে চলে যাচ্ছি আমাদের যে বুট রিজার্ভ করা আছে সেই বুটে চড়ার জন্য। এরপর আমরা উঠে পড়লাম আমাদের হাউস বুটে। বুটে ঢুকেই লবির সামনে চোখে পড়লো একটি সুন্দর দোলনা, যেখানে বসে উপভোগ করা যায় লেকের মনোমুগ্ধকর দৃশ্য। আমাদের হাউস বুটে মোট 6টি কেবিন ছিল। এর মধ্যে 3টি কেবিনে 3 জন করে এবং বাকি 3টি কেবিনে 2 জন করে থাকার ব্যবস্থা ছিল। সবচেয়ে ভালো বিষয় হলো 6টি কেবিনের মধ্যে 4টিতে ছিল অ্যাটাচ বাথরুম আর বাকি 2টি কেবিনের জন্য ছিল কমন বাথরুম এর ব্যবস্থা। এত কিছু গোছানোর পরও আমাদের যাত্রাটা কি হাউস বোটে ভালো ছিল? চলুন সামনে দেখতে থাকি। Do you hear that? My sanity. আর এই পাশে একজন 2 জন থাকতে পারবে এরকম এই বেডটা। তো এটার রানা ভাই আসতে না আসতেই সে এই দোলনা দখল করে নিচ্ছে। ঠিক আছে, মুরাদ ভাইয়ের জন্য এই রানা ভাইয়ের জন্য টাঙ্গার হাওয়ারেও দোলনায় বসতে পারি না, এখানেও যদি দখল করে রাখে তাহলে এর তো একটা কিছু হবেই। উপরে দেখে আসি উপরের ভিউটা আসলে কেমন হচ্ছে। ওয়াও, নিচে ঘাসের একটা কার্পেট বিছানো আছে। এটা কি লাইফ জ্যাকেটের এর জন্য রাখি? হ্যাঁ, লাইফ জ্যাকেট। এমনি আলাদা আরো লাইফ জ্যাকেট দিবেন আপনারা ইসের জন্য? আচ্ছা, বুটে আলাদা লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে? আলাদা আলাদা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য আছে। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা। এই জিনিসটা আসলে অনেক ভালো। এটা খাইছিলাম রুমা বাজার আর আজকে আবার খাচ্ছি। আমাদের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি, সাথে সালাদ আর একটা করে আচার। সকালের নাস্তা শেষে 1 কাপ চা। সকালে আমাদের হাউস বোট ছাড়তে অনেক দেরি হয়ে যায়, কারণ বোটের মেশিনের পাখানা কি যেন ভেঙে গেছিল। এটা ভালো করতে করতে আবার অনেক সময় পার হয়ে যায়। 12টা 30 মিনিটের পর আমাদের হাউস বোটের যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ের চাইতে বেশ কিছুটা দেরি হয়ে যায়, এ কারণে আমাদের পরবর্তী স্পটগুলো যাওয়ার সময়ও পিছিয়ে যায়। মাছ ধরার জন্য মাছ ধরার বড়শি কিনে আনা হয়েছিল, সবাই সেটি বানাচ্ছে। বুটের সাময়িক কিছু সমস্যার কারণে বুট ছাড়তে দেরি হয়ে যায়। এখন প্রচণ্ড রোদ, কিন্তু আমরা এখন যাচ্ছি নেভি ক্যাম্পে। নেভি ক্যাম্পের ওই পাশে ওখানে বাঁধ আছে, আমরা সেগুলো দেখবো। আর আমি দেখা মানে হচ্ছে আপনারা দেখবেন। এভাবে এই ট্রলারে করে বাজার থেকে তাদের মালামালগুলো নিয়ে যাচ্ছে ওই পাশের গ্রামের দিকে, যেখানে একটা পাড়া আছে, যে গ্রাম আছে, ওখানে এই পণ্যগুলো বিক্রি হবে। এই নীল আকাশের নিচে আর সাদা মেঘগুলো উড়ে যাওয়ার মাঝখান দিয়ে বিশাল এক লেকের মাঝে বুটের উপরে বসে পাহাড়ের স্নিগ্ধতা দেখতে কি যে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে, তা আসলে বলে বোঝানো যাবে না। আমি হয়তো ক্যামেরাতে এখানে আপনাদেরকে এই প্রাকৃতিক যে পরিবেশটা তা দেখাচ্ছি, কিন্তু এর সৌন্দর্যের যে বিশালতা তা দেখা শুধু একমাত্র যে দেখবে সেই বলতে পারবে। বোটের গতি এতই কম ছিল যে আমাদের লেক শো পার্কে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30 বেজে যায়। 2:30 বাজার কারণে এখানে সবাই খুব বিরক্ত হয় এবং গোসল করার জন্য সবাই একটা ভালো নিরিবিলি জায়গা খুঁজে পায়।
এই খুঁজে পাওয়ার জন্যই এখানে আমরা আর কেউ নামিনি, যার কারণে এই লেক শোর ভেতরে কেউ প্রবেশ করেনি। পরবর্তীতে আমরা গোসল করার জন্য চলে যাই। আমরা আসছি এখন কায়ানা পয়েন্টে, পিলার নাম্বার হচ্ছে 224-এ। তো মুখে দিলে বাদ উড়ে আল্লাহ, এখানে তো আরো বড় বড়। ভাবছিলাম সকালে তো গোসল করে ফেলছি, এখানে আর নামবো না আজকে, কিন্তু সবার নামার কৌশল দেখে নিজের লুকটা আর সামলাইতে পারতেছি না, যাই সবার সাথে একটু গোসল করে নিই। আপনারা আসলে গোসল করতে পারবেন, দেখে না। দুপুরে খাবার ব্যবস্থা, ভাতের সাথে মাছ আছে, বেগুন ভর্তা, মাছ ফ্রাই করে মানে ভাজি করা আছে, সবজি আছে, ডাল আছে, আবার মুরগির রোস্ট আকারে রান্না করা আছে, আর সালাদ তো আছেই। পুরো একটা বুফে খাবার। দুপুরের খাবার খেতে খেতেই আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই একটি রংধনু, যা অনেক দিন পর আমার চোখে পড়ে। দুপুরে খাবারের পরে 1 কাপ চা খেয়ে নিলাম। এরকম একটা সুন্দর মুহূর্তের সামনে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু এত ছোট্ট একটা সময়ের মধ্যে আপনাদের সব কিছু বলে বোঝানোর মতো সামর্থ্য আমার নেই। তবুও যতটুকু দেখানো যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঝুলন্ত ব্রিজের এখানে পুরাটাই আপনার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ঝুলন্ত ব্রিজের এখানে কচ্ছপ গতিতে আমাদের বোটটা আসার পরে নৌকার মাঝি রুবেল আবার বলতেছে যে ইঞ্জিনের সমস্যা হয়েছে। পরবর্তীতে সেখানে আর আমাদের নামা হয়নি, সেখান থেকে আরেকটা নৌকা এনে বোটটাকে টেনে পলওয়েল পার্কের এখানে সারা রাত রাখা হয়েছিল। এখানে আমরা রাতে থাকি। এরপর সকাল কভি কভি, এটা হচ্ছে পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ, রাতের দৃশ্য। রাত করে আমাদের বোটটা এখানে আজকে স্টে করবে, এখানে আজকে আমরা রাতে স্টে করব। পলওয়েল পার্কে ঘোরার মাঝখানে রাতে সন্ধ্যার সময় আমরা চলে যাই বনরূপা বাজারে। সেখানে গিয়ে আমরা একটু বাজারটা ঘুরে দেখি, যদিও বনরূপা বাজারটা অনেক ফেমাস। শুভ সকাল বন্ধুরা। আর আজকে আমরা আমাদের দ্বিতীয় দিনের মতো সকালের জার্নিটা শুরু করতে যাব, যেহেতু আজকে সারা রাত আমরা পলওয়েল পার্কের পাশে অবস্থান করছিলাম। আর এ হচ্ছে আমাদের বোট, এখানে ছিল পলওয়েল পার্কের এখানে। রাতে তো পলওয়েল পার্কে সেভাবে কোনো এক্সপ্লোর করা হয় নাই। আর এখানে দেখা যাচ্ছে অনেকই নাম লিখে রাখছে এখানে, এই তো প্রত্যেকটা তালার মধ্যেই কিন্তু নাম লিখে রাখছে। রোজি, সিস, ভালোবাসার যে বিশ্বাস, সে বিশ্বাস থেকেই নাম লিখে রাখা। এখান থেকে পুরাটাই হচ্ছে এখন পানি আর সকাল উঠে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়। খুবই শান্ত পরিবেশ সকালে। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি কাপ্তাই লেকের প্রায় অর্ধেকাংশের একটু কম অংশে আপনি দেখতে পারবেন। খুবই সুন্দর।
দোলনায় বসার পরে এতটা ঠান্ডা বাতাস আসতেছে যে আমি আপনাকে এখন বোঝাতে পারতেছি না। আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি আর সালাদ। যাই হোক, বোট ভালো হওয়ার পরে 9টার দিকে আমাদের বোট ছাড়ে হচ্ছে আদিবাসী গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আদিবাসী পাড়া পৌঁছেই আমরা দেখতে পেলাম ফলের বিশাল সমাহার, এছাড়াও পাহাড়িদের গায়ে পরার মতো জামা, চাদর, ব্যাগ, তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসের সমাহার, যা থেকে সবাই এখানে বেড়ানো শেষে কিছু না কিছু কিনে নিয়ে যায়। সবাই এখানে ওঠার পরে একটু ব্যস্ত হয়ে পড়ে সবার কিছু না কিছু কেনাকাটা করার জন্য। এখানে আসলে অবশ্যই এখানে পাহাড়ি ফলগুলো ট্রাই করবেন খাওয়ার জন্য, তাতে ফলের যে একটা বিশুদ্ধতা সেটা আপনি বুঝতে পারবেন। শাখা প্রশাখা আছে, সবগুলো আপনি পর্যবেক্ষণ করতে পারবেন এখান থেকে। এটা সত্যি সুন্দর দেখা যাচ্ছে, যদিও আরেকটু সকালে আসতে পারলে আরো সুন্দর করে এখানে। আদিবাসী পাড়া আসলে এরপরে আপনারা এই স্বর্ণ মন্দিরটা দেখতে পারবেন। এখানে একটা মূর্তি আছে বৌদ্ধদের। স্বর্ণ মন্দির থেকে নিচে নেমে এই ঝিরিটা দেখতে পারবেন। আপনাদের সাথে বোট ভাড়া এবং থাকা এটা শেয়ার করা হয় না এখনও। বোট ভাড়া এবং থাকা খাওয়া এর প্যাকেজটা ছিল আমাদের 5,000 টাকা করে জনপ্রতি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট সুবলং ঝর্ণা। সুবলং ঝর্ণা এখানে দেখার জন্য আমরা যাচ্ছি। 1 আছে, 2 আছে, দুইটাই আমাদের দেখানোর কথা। কিন্তু আগেই বলে রাখি, এখানে আমাদের শুধুমাত্র সুবলং ঝর্ণা 1টাই দেখানো হচ্ছে, বড় যে ঝর্ণাটা। ছোট ঝর্ণার যে পার্টটা আছে এখানে আমাদের স্কিপ করে চলে যায়, সে আমাদেরকে গোসল করানোর জন্য নিয়ে যায়। আজকে কী স্পট দেখবো এরপর সেটাও আমরা ভেবে পাই না। তবে আপনারা যদি আসেন তবে অবশ্যই প্রথম দিনই আপনারা পলয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, নেভি ক্যাম্প, বাঁধ এদিকে ঘুরে নেবেন। দ্বিতীয় দিনের জন্য আপনাদের স্পটগুলো সিলেক্ট করবেন আদিবাসী গ্রাম বা পাড়া যাই বলেন। এখানে স্বর্ণ মন্দির আছে, এটাকে দেখবেন। সুবলং ঝর্ণা 1 এবং 2 দুইটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? এগুলো আপনারা ফিক্সড করে নেবেন, যখন বোট ভাড়া করবেন তখন ভালো করে চুক্তি করে নেবেন। সুবলং ঝর্ণায় এসে দেখলাম আজ পানির প্রবাহটা একটু কম, তবে চারপাশের পাহাড় আর সবুজের মাঝে ঝর্ণার এই দৃশ্যটাও বেশ সুন্দর লাগছিল। প্রকৃতির কাছে এলে আসলে ছোট বড় যে কোনো দৃশ্যই নিজের মতো করে মুগ্ধ করে আমাকে। সুবলং ঝর্ণা 1 থেকে ফিরে এসে আমরা গোসল করার জন্য চলে যাই, কেননা সুবলং 2টা আমাদের নৌকা থেকে স্কিপ করে দেয়। আসলে আমরা এখানে ঝগড়া বা কোনো কিছু করার জন্য মানসিকতা নিয়ে যাই নাই। তো সবাই আবার সেই আগের মতো করে হই হুল্লোড় করে দ্বিতীয় দিন গোসল করে নেয় এবং গোসল করার পরে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে সেই অঝোর ধারায় বৃষ্টি পড়ে, যে বৃষ্টির মধ্যে আমরা হাউস বোটেই ছিলাম। আর এই বৃষ্টি দেখতে দেখতে আমাদের বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়।
আমাদের আর কোনো স্পটেও নেওয়া হয়নি। এভাবেই আমাদের রাঙামাটি ট্যুর শেষ হয়। তো আমি শেষে এটাই বলবো, আমরা যে বটি রিজার্ভ করব না কেন, তাদের সাথে অবশ্যই স্পটগুলো যেন চুক্তি অনুসারে হয়, খাবার দাবার যেভাবে বলবো সেভাবে যেন হয়। এগুলো সব কিছু মেনটেন করে যদি বোট ভাড়া করা যায় তাহলে জার্নিটা আরও সুন্দর হয়, ভ্রমণের গল্পটা নিখুঁত হয়। ধন্যবাদ সবাইকে আজকের এই ব্লগটা দেখার জন্য। আমার সাথে থাকুন, সামনে আরও নতুন ব্লগ নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।